আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এখনও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি বিএনপি। এবার শরিকদের জন্য খুব বেশি আসন ছাড়তে রাজি নয় তারা। নিজ নিজ প্রতীক নিয়ে জয়ী হতে পারবে এমন প্রার্থীদেরই কেবল আসন ছাড়ার পক্ষে বিএনপি। বাকিদের অন্যভাবে মূল্যায়ন করার কথা বলছে দলটি। ইমরুল আহসানের রিপোর্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে পুরনো মিত্রদের পাশাপাশি বিএনপির সাথে যুক্ত হয় আরও অনেক দল, এমনকি ভিন্ন আদর্শের দলও। সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিক সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতিও রয়েছে দলটির। তবে নির্বাচনের আসন বণ্টন নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে শরিকদের মাঝে। ইতিমধ্যে ২৭৩টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এসব আসনে শরিকদের কেউ কেউ ভোট করতে আগ্রহী। এ নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। আমি তো ঢাকা ৮-এর ইলেকশন করবার ব্যাপারে একটা প্রস্তুতি চলছে। আমার তো ৫০ বছর এখানে এই অঞ্চলে, যদি আমি ঢাকা ১২-র ভোটার, আমার বাসাও ঢাকা ১২-তে। বিএনপির সঙ্গে বোঝাপড়া হলে এক ধরনের, না হলে তো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চগত বা আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা আমাদের নির্বাচনী যে কাজ, রাজনীতি তো একদিনের জন্য না, বর্তমানের মধ্যে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি। বৃহত্তর জাতীয় কর্তব্যের জায়গাটাতে আমরা গুরুত্ব দিচ্ছি, সেই বিবেচনাটা বজায় রেখেই প্রত্যেক দলকে ভাবা উচিত, এবং বিশেষভাবে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বটা এখন অনেক বেশি। অসন্তোষ নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। খুব শীঘ্রই সমাধানের আশা করছেন দলের মহাসচিব। আমাদের কোনো সমস্যা নেই, রাজনৈতিক দলের মধ্যে তো এগুলো থাকে। যা আমাদের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে, এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না। আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের, আমাদের সেই বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাদেরকে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো। জোট হলেও নিবন্ধিত দলের যার যার প্রতীকে নির্বাচন করতে হবে, নতুন এই সিদ্ধান্ত ভাবাচ্ছে বিএনপিকে। ধানের শীষ ছাড়া জোটের প্রার্থীকে মাঠে ছেড়ে দেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছেন দলের নীতি নির্ধারকরা। ধানের শীষ নিয়ে মার্কা করলে যে গ্রহণযোগ্যতা থাকতো, সেই দলের হয়তো ওই মার্কা নিয়ে ইলেকশন করলে এটা পরিচিত করতে করতেই ইলেকশন চলে যাবে। সেক্ষেত্রে তো একটা ছোট দলের এখানে নিজেদের একটু সমস্যা রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আর আলোচনা চলছে। বিএনপি ঘোষিত প্রার্থীও কিছু কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে। আবার শরিকদের সাথে আসন সমঝোতা হলে অনেক আসনে শেষ মুহূর্তে নিজ দলের প্রার্থীকে প্রত্যাহার করে নেবে তারা। যদি কোনো আমাদের সাথী বন্ধু দলের একটা দুইটা সিট ছেড়ে দিয়ে হলেও হয়তো আমরা আমাদের মনোনয়নপত্র নাও জমা দিতে পারি, বা সেই রকমের রিঅ্যাডজাস্টমেন্ট হইতে পারে। তো এটা এখনও চূড়ান্ত না। শনিবার যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে বৈঠক ডেকেছে বিএনপি। এই বৈঠকের দিকে নজর মনোনয়ন প্রত্যাশীদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হয়েও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মধ্য দিয়ে গণতন্ত্রের স্থায়ী যাত্রার ঘোষণা এসেছে বলেও মনে করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নয়, বরং ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি জানান, ধর্ম বিক্রি করে নয়, দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না বলে দেশের স্বার্থ ও স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধেও কথা বলতে হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই, আমি কারো নাম নিতে চাই না,
গণতন্ত্রের বিপক্ষের শিবির। ঢাকা 12 আসনে নির্বাচনী গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। সকালে রাজধানীর মধুবাগ মাঠে এই গণসংযোগের আয়োজন করে হাতিরঝিল থানা জামায়াত ইসলামী। কর্মী সমর্থকদের নিয়ে হাতিরঝিল মধুবাগে গণসংযোগকালে সাইফুল আলম মিলন এলাকাবাসীর কাছে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন ও দোয়া চান। বলেন, রক্তের বিনিময়ে আসা এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার প্রতি সম্মান রেখে পূর্ব নির্ধারিত সমাবেশ না করে গণসংযোগ করেন ঢাকা 12 আসনের জামায়াত মনোনীত প্রার্থী। বলা হয়েছে নির্বাচনী জনসভা করা যাবে না এবং এটা খুব আশ্চর্যজনক একটি আপনার অধ্যাদেশ জারি করা হয়েছে। আমরা আমাদের মার্কা যদি বলতে না পারবো তাহলে নির্বাচনটা হবে কিসের? জামায়াত ইসলামী সবসময় আইন মেনে চলে, কাজে আমরা আইন মেনে চলতে চাচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমিরের জামায়াতের নির্দেশে আমরা আমাদের নির্বাহী এই সভা স্থগিত ঘোষণা করলাম। রাজধানীর ড্যামরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় 2 শিক্ষার্থী নিহত হয়েছে। ভোরে কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় 2 মোটর বাইক আরোহী নিহত হয়। তারা হলেন ইরাম রেদওয়ান ও অপু আহমেদ। তারা দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাদের দুজনেরই বাসা চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় সিটি কর্পোরেশনের গাড়িটি আটক করা হয়েছে। ভারত থেকে আমদানি শুরু হলেও পেঁয়াজের দাম কমছে না দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকা ও আশপাশের বাজারে। প্রায় একই দামে বিক্রি হচ্ছে দেশি ও ভারতীয় পেঁয়াজ। আগে 80 টাকা কেজিতে বিক্রি হলেও গত দুদিনে দাম বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এদিকে দেশি বিভিন্ন জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকায়। দাম বৃদ্ধির জন্য ক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। তবে ব্যবসায়ীরা বলছে, মাঠ থেকে বাজারে বিভিন্ন জাতের পেঁয়াজ উঠতে শুরু হলে কমে আসবে দাম সহনীয় রাখতে সম্প্রতি সীমিত পরিসরে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। 7 নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি। এদিকে মুড়িকাটা জাতের পেঁয়াজ বাজারে আসে তুলনামূলক আগে। ফরিদপুরে এই পেঁয়াজের ভালো আবাদ হয়। এবার সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, বাজারে কি দেশি মুড়িকাটা পেঁয়াজ উঠেছে? আর পেঁয়াজ আমদানির খবরে চাষিরা কি বলছে? আর অন্যান্য নিত্যপণ্যের দাম সম্পর্কেও জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের শহরের নিউ মার্কেট যে বাজার, সবজি বাজার এবং নিত্য প্রয়োজনীয় যে বাজার, ঠিক সেই বাজারের সামনে। এখানে আসলে ফরিদপুরের বাসিন্দারা খুচরা সবজি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখান থেকেই, বাজারটি থেকেই আসলে মূলত কেনে। আপনি বলছিলেন যে মুড়িকাটা পেঁয়াজের কথা। ফরিদপুরের বিখ্যাত এই মুড়িকাটা পেঁয়াজ কিন্তু বাজারে আসতে শুরু করেছে এবং এর কারণেই কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমতির পথে বলতে পারি। কারণ মুড়িকাটা পেঁয়াজ এই মুহূর্তে চাষিরা বিক্রি শুরু করেছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি বাজারগুলো ঘুরে সকাল থেকেই যে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। তবে একটি কথা বলি, পেঁয়াজের যে ঝাঁজ, পুরাতন যে পেঁয়াজটিতে, সেই ঝাঁজটা কিন্তু এখনই কমেনি। সেখানে কিন্তু 110 থেকে 120 টাকা কেজি দরে পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে আপনাকে একটি কথা বলে রাখি যে ভারতীয় যে পেঁয়াজ আমদানির কথা বলা হচ্ছে, সেটি কিন্তু ফরিদপুরের বাজারগুলোতে এখনো কিন্তু আমরা উপস্থিত দেখতে পাইনি। তারা বলছেন যে, আমি পাইকারিদারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এটি আসলে ফরিদপুর জেলা শহরগুলোতে এখনো আসেনি, বিভাগীয় পর্যায়ে কিছু জায়গায় হয়তো সেটা এসেছে, যে কারণে ভারতীয় পেঁয়াজের আমদানির যে দাম কমা কিংবা দাম এগুলো নিয়ে কিন্তু পাইকারিদার কোনো সুখবর আমাদেরকে দিতে পারেনি। আর নিত্য প্রয়োজনীয় যে বাজার, সেই জায়গাও কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে সকল সবজির, বিশেষ করে শীতকালীন যে সবজি, তার দাম কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে বলতে পারি। কারণ আমরা দেখেছি যে নতুন আলু কিন্তু বাজারে এসেছে, সেই নতুন আলু
এখন গত এক সপ্তাহ আগে যেটা ৮০ টাকা কেজি দরে বিক্রি হতো সেটা কিন্তু এই মুহূর্তে ফরিদপুরের বাজারগুলোতে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে এই মুহূর্তে বিক্রি হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যে আপনার যে সবজি অন্যগুলো যেটা শীতের সবজি হিসেবে খুব খ্যাত ফুলকপি এবং বাঁধাকপি সেটাও কিন্তু অনেকটাই কমতির পথে, কারণ সেটা আমরা দেখেছি যে কেজি দরে গত এক সপ্তাহ আগে যে দাম ছিল তার থেকে অনেকটাই কমে এই মুহূর্তে কিন্তু ২০ থেকে ৩০ টাকা কেজি দরে এই কফি বিক্রি হচ্ছে। এছাড়া সিমও অনেকটাই কমতির পথে, সেটাও ৩০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ৫০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। বলতে পারা যায় যে শীতের যে সবজি সেগুলো সবই কিন্তু এখন অনেকটাই সহনীয় পর্যায়ে দামে চলে এসেছে। এছাড়া আমরা দেখেছি যে বাজারগুলোতে যে সয়াবিন তেল যেটি খুব ব্যাপকভাবে মানে মানুষের জন্য ব্যবহৃত হয়, সেই সয়াবিন তেল কিন্তু ১ লিটার ১৯০ টাকা কেজি লিটার দরে কিন্তু ফরিদপুরে বিক্রি হচ্ছে। তা ফরিদপুরের সবজি বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে এবং পেঁয়াজ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জি মালিয়া। ফরিদপুর থেকে জানছিলাম পেঁয়াজ সহ নিত্য পণ্যের বাজার দর সম্পর্কে। সার সংকটে নাটোরের চাষিরা। চলমান রবি মৌসুম ও আসছে বোরো মৌসুমের জন্য ব্যবসায়ীদের কাছে সার সংগ্রহ করতে গিয়ে হয়রান হওয়ার অভিযোগ করেছে কৃষকরা। সারের সংকটের কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের মাঠে মাঠে এখন কৃষকের ব্যস্ততা। রসুন, পেঁয়াজ, সরিষা, ডাল, ভুট্টা সহ নানা সবজি চাষে সময় পার করছেন তারা। একই সাথে চলছে আসন্ন বড় মৌসুমের জন্য ধানের বীজতলা তৈরির কাজ। কিন্তু সার সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের। ডিলার পর্যায়ে সার নিতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হচ্ছে কৃষককে। এছাড়া খুচরা ব্যবসায়ীরা নিচ্ছে বাড়তি দাম। সব মিলিয়ে সার নিয়ে ক্ষুব্ধ কৃষক। যতটুকু প্রয়োজন আমরা দোকানে গেলে পর্যাপ্ত মানে পাচ্ছি না। আমরা যদি এক বস্তা চাই ওই বলেন নাই, ওই এখন দাম বেশি। 1700 যার কাছে যেরকম পারে তাও এভেলেবল নাই। 3 দিন পরে ঘুরে 3 বস্তা সার আমি নিয়ে আইছি। এগুলোর সারই পাচ্ছি না, তাহলে ইরির আবাদের সার আমরা কিভাবে পাই? বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতা ও কৃষি বিভাগ কর্মকর্তারা বলছেন, সারের কোনো সংকট নেই, বিতরণে ত্রুটির কারণে মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট তৈরি করছে। মধ্যস্বত্বভোগী যদি বলি, তাদের প্রয়োজন নেই, কিন্তু সার তার প্রয়োজন। এই জন্য সার সংগ্রহে সেও এখানে কৃষকের মতো করে ব্যস্ত হয়ে উঠছে। কৃষক যাদের আসলে প্রকৃত জমি নাই তারা এই কাজগুলো করছে। তারা সার তুলে নিয়ে গিয়ে আসলে ওই যে অধিক দামে বিক্রির জন্য বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে অথবা অন্য কোনো কৃষক যারা হয়তো এসে সার নিতে পারছে না তাদের কাছে বেশি দামে বিক্রির জন্য একটা পায়তারা করছে। চলতি মৌসুম সহ আসন্ন বড় মৌসুম ঘিরে সার নিয়ে কোনো পক্ষই যাতে প্রকৃত কৃষকদের জিম্মি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা চান ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে উপজেলার কোয়েল পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে তার জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। এমন মৃত্যুতে বাকরুদ্ধ শিশুটির বাবা মা সহ স্বজনরা। এলাকা জুড়ে বিরাজ করছে শোকের আবহ। পরে স্থানীয় নেককিরি কবরস্থানে সাজিদের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার বাড়ির পাশে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। ফায়ার সার্ভিস সদস্যের টানা 32 ঘন্টার অভিযানের পর গত রাতে সাজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল থেকে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন নামছে তাপমাত্রার পারদ, জেঁকে বসছে শীত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশা ও কনকনে শীতে সীমাহীন দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
মিশরের ৩২তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আনাস বিন আতিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে মিশর থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিশ্বজয়ী এই হাফেজকে ফুল দিয়ে বরণ করে নেন তার শিক্ষক, সহপাঠী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। বিমানবন্দরে পরিবার, শিক্ষক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান হাফেজ আনাস। তার এমন অর্জন বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেন তার শিক্ষকরা। এর আগে ২০২২ সালে এনটিভিতে সম্প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন হাফেজ আনাস। পরে লিবিয়া ও সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হন তিনি। খেলার খবর, ক্রিকেট। বিপিএলে সন্দেহভাজন খেলোয়াড়দের বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনা থাকলেও এই পদক্ষেপকে সঠিক ও সময়োপযোগী মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। স্বচ্ছতা বজায় রাখতে শুধু খেলোয়াড় নয়, কর্মকর্তাদেরও সরিয়ে রাখার পরামর্শ এই কোচের। এছাড়াও বিশ্বকাপের আগে মিডল অর্ডারের সমস্যা কাটানোর জন্য বিপিএলকেই কাজে লাগাতে হবে বলে মতামত বাংলাদেশের এই সাবেক অধিনায়কের। নিলয় মজুমদারের রিপোর্ট। গত বিপিএলে ফিক্সিংয়ের যে কালো দাগ লেগেছিল বিসিবির গায়ে তা কাটিয়ে উঠতে এবার সন্দেহভাজন খেলোয়াড়দের ছাড়াই দ্বাদশ আসর আয়োজন করতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। তবে যে প্রক্রিয়া খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে তা নানান আলোচনা ও সমালোচনার জন্ম দিলেও এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সন্দেহভাবে আপনি পারেন কিনা আমি জানি না, যদি আপনাদের কাছে প্রপার এভিডেন্স থাকে সেটা সবচেয়ে ভালো হতো। নিশ্চয়ই বিসিবির কাছে এরকম কোনো প্রপার এভিডেন্স আছে বা কিছু আছে যার জন্য ওরা এইটুকু করতে পেরেছে, প্লেয়ারদেরকে ড্রাফট লিস্ট থেকে এস্টাবলিশ প্লেয়ারদের ড্রাফট লিস্টে সরিয়ে দিয়েছে। যেটাই হোক, বিসিবির ভালোভাবে ম্যানেজার তো বলেছেন তারা ড্রেসিং রুমকে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, তো সেটা হলে ভালো। ক্রিকেট সেফ থাকলে সবার জন্যই ভালো। সেটা টি-20তে 5টি সিরিজ জয় নিয়ে স্বপ্নের মতো এক বছর কাটালেও দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মিডল অর্ডার। বিশ্বকাপে ভালো করতে ব্যাটারদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। এরা সবাই খুব দারুণ প্লেয়ার, খারাপ সময় গেছে, ভালো সময় আসবে। আমরা অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখতে হবে। সুতরাং আমি ধৈর্যশীল, আমি মনে করি যে এরাই ভালো খেলবে, এরাই বাংলাদেশকে ম্যাচ জিতাবে। হৃদয় কদিন একটা দারুণ ইনিংস খেললো, সুতরাং তারা কামিং ব্যাক ইন দ্য ফর্ম এবং সময় মতো তারা ফর্মে আসতে পারে। বিপিএলটা আমি মনে করি ইম্পর্টেন্ট হবে তার জন্য। রাইট টাইমে বিপিএলটা হচ্ছে, যাতে ছেলেরা ফর্মে ফিরে আসে সেটাই দোয়া করি। যারা ন্যাশনাল টিমের জন্য লড়বে বাংলাদেশের জন্য, তারা সবাই ফর্মে ফিরে আসলে আমি মনে করি টপ অর্ডারের সাথে মিডল অর্ডার যদি ফর্মে ফিরে আসে, বাংলাদেশ তো বোলিংয়ে আমরা অনেক স্ট্রং, আমি মনে করি তাহলে আমরা অবশ্যই আরও ভালো কিছু করতে পারবো। বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে ব্যাটারদের মানসিকভাবে চাপমুক্ত থাকার পরামর্শ খালেদ মাহমুদের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।